চলেন আজকে আপনাদের একটা ইন্টারেস্টিং গল্প শোনাই। ১৯৬০ সালে দক্ষিণ কোরিয়ার মাথাপিছু আয় ছিল বিশ্বের সবচেয়ে গরিব দেশগুলোর কাতারে। তৎকালীন পূর্ব পাকিস্তান অর্থাৎ আজকের আমাদের বাংলাদেশ কিন্তু দক্ষিণ কোরিয়ার চেয়ে আর্থিকভাবে খুব একটা পিছিয়ে ছিল না। দুইটা দেশই যুদ্ধ বিধ্বস্ত, দুইটা দেশই কৃষি নির্ভর, দুইটা দেশের বেশিরভাগ মানুষই না খেয়ে থাকতো। কিন্তু আজকের সময় এসে দক্ষিণ কোরিয়ার মাথাপিছু আয় বাংলাদেশের চেয়ে প্রায় ১৩ থেকে ১৪ গুণ বেশি। দুইটা দেশ একই মহাদেশে অবস্থিত, প্রায় একই সময় দুইটা দেশের যাত্রা শুরু, অথচ ফলাফলে আকাশ পাতাল পার্থক্য আমরা এখন দেখতে পাচ্ছি। প্রশ্নটা হলো কেন? বেশিরভাগ মানুষ ভাবে এর পিছনে মূল কারণ হয়তো ভূগোল। দক্ষিণ কোরিয়ার প্রাকৃতিক সম্পদ হয়তো বাংলাদেশের চেয়ে অনেক বেশি, জলবায়ু হয়তো খুবই ভালো, অথচ দক্ষিণ কোরিয়ার প্রাকৃতিক সম্পদ কিন্তু বাংলাদেশের চেয়েও কম। দক্ষিণ কোরিয়া মূলত একটা পাহাড়ি খনিজবিহীন একটা দেশ। আবার কেউ ভাবে সংস্কৃতি বা কালচারের জন্যই হয়তো কোরিয়ানরা এগিয়ে আছে। কোরিয়ানরা নাকি জন্মগতভাবে অনেক পরিশ্রমী, অথচ একই সংস্কৃতির উত্তর কোরিয়ার মানুষরা কিন্তু প্রতিনিয়ত দুই বেলা খাবারের জন্য ফাইট করছে বা সাফার করছে। একই সংস্কৃতি, একই ইতিহাস, প্রায় একই দেশে আপনি বলতে পারেন, শুধু ১৯৪৮ সালে একটা সীমানা টানা হয়েছিল। তাহলে হয়তো মূল পার্থক্য সংস্কৃতি বা কালচারে না, মূল পার্থক্য আসলে কোথায়? অর্থনীতিবিদ ড্যারেন আসামোগ্লু আর জেমস রবিনসন তাদের বিখ্যাত বই ওয়াই নেশনস ফেলে এর উত্তর দিয়েছেন একটা শব্দে, সেটা হচ্ছে প্রতিষ্ঠান বা ইংরেজিতে ইনস্টিটিউশন। তাদের মতে দুই ধরনের সিস্টেম হয়। প্রথমটা হচ্ছে এক্সট্রাকটিভ সিস্টেম, যেখানে ক্ষমতাবান কিছু মানুষ বা পরিবার দেশের সব সম্পদ নিজেদের দিকে টেনে নেয়। সাধারণ মানুষের জন্য সুযোগ তৈরি হয় না, কারণ সুযোগ তৈরি হলে তাদের ক্ষমতা আসলে কমে যায়। আর দ্বিতীয়টা হচ্ছে ইনক্লুসিভ সিস্টেম, যেখানে যে কেউ চাইলে ব্যবসা শুরু করতে পারে, যেখানে জমির মালিকানা ঠিকমতো সুরক্ষিত থাকে, আইন আসলেই সবার জন্য সমান থাকে, আর যে কোনো পরিবারের সন্তান সে যদি যোগ্যতাপূর্ণ বা মেধাবী হয়, তাহলে সে জীবনে ভালো করতে বা উপরে উঠতে পারে। কোরিয়া ৬০-এর দশক থেকে ধীরে ধীরে দ্বিতীয় সিস্টেমের দিকে হাঁটে। তারা জমি সংস্কার করে বড় জমিদারদের ক্ষমতাটাকে ভেঙে দেয়। তারা শিক্ষায় বিপুল পরিমাণে ইনভেস্ট করে, এতটাই বেশি ইনভেস্ট করে যে কোরিয়ার সাক্ষরতার হার কিন্তু এখন ৯৮%। এছাড়াও তারা রপ্তানিমুখী শিল্পে প্রতিযোগিতা তৈরি করে, শুধুমাত্র কয়েকটা ফ্যামিলিকে বা পরিবারকে তারা আলাদা করে সুযোগ দেয় না। আর যেসব দেশ প্রথম সিস্টেমে থাকে সেখানে শিক্ষা, ব্যবসার লাইসেন্স, ব্যাংক ঋণ সবকিছু কিন্তু একই বলয়ের মধ্যে থাকে, এক জায়গাতেই সবকিছু ঘুরপাক খেতে থাকে। এখন প্রশ্ন হলো, আমরা আসলে কোন সিস্টেমে আছি বলেন তো? বাংলাদেশ গত ২ দশকে জিডিপিতে চমকপ্রদ অগ্রগতি করেছে। পোশাক শিল্প, রেমিটেন্স, অবকাঠামো সব জায়গাতে সংখ্যাগুলো খুব চমৎকার দেখা যাচ্ছে। কিন্তু আসেমোগ্লু বলছেন শুধু সংখ্যা দিয়ে বোঝা যায় না একটা দেশ কোন সিস্টেমে চলছে বা কোন পথে যাচ্ছে। কিছু প্রশ্ন করতে হয়, সেই প্রশ্নগুলোই চলেন আপনাদেরকে আমি করি। প্রথম প্রশ্ন, একজন সাধারণ পরিবারের সন্তান কি এখনো নিরপেক্ষভাবে একটা ব্যাংক ঋণ বা লোন পায়, নাকি অনেক পরিচিতি লাগে? আর দ্বিতীয় প্রশ্ন, একটা ব্যবসার লাইসেন্স পেতে কি যোগ্যতা লাগে, নাকি অনেক কানেকশন বা সম্পর্ক লাগে? আর তৃতীয় প্রশ্ন, বিচার ব্যবস্থা কি সবার জন্য সমান গতিতে চলে, নাকি ক্ষমতার কাছাকাছি থাকলে সেটা দ্রুত চলে? এই প্রশ্নগুলোর উত্তরগুলো আমি আপনাদের সবার কাছে শুনতে চাই। আর এই প্রশ্নগুলোর উত্তরই ঠিক করে দেয় একটা দেশ ৫০ বছর পরে কোথায় যাবে বা দেশটা আসলে কোন সিস্টেমে চলছে। মনে রাখবেন, দেশ গরিব থাকে না ভাগ্যের কারণে, দেশ গরিব থাকে তখনই যখন গুটি কয়েক মানুষের লাভের আশায় বাকি সবার জন্য সুযোগটাকে বন্ধ রাখা হয়। আর দেশ ধনী হয় তখনই যখন সবার কাছে সেই সুযোগটাকে ছড়িয়ে দেওয়া যায়, শুধুই মুখের কথায় না, খাতা কলমে না, আসলে বাস্তবে কিংবা রিয়েল লাইফে।